আমার ঘর আমার স্কুল পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা এবং শরৎকালের শেষ লগ্নে শারদীয় দুর্গাপুজো উৎসবে, হিন্দুদের বড় উৎসবে সকলকে অভিনন্দন জানাই। কোভিড-19 কারণে আমরা ঘরে বসে ক্লাস করার আজ সৌভাগ্য অর্জন করছি। আমরা এর আগে ক্লাস করতাম, হয়তো শ্রেণীকক্ষে বসে আমরা ক্লাস করার সৌভাগ্য পেয়েছি, কিন্তু আজ প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য পুত্র সচিবালয়ের জয়ের কারণে আমরা আজ অনলাইনে ক্লাসের মাধ্যমে সকলে ঘরে বসে আমরা আমাদের ক্লাসটাকে সুন্দর, সাবলীল এবং শ্রুতিমধুর ভাবে ক্লাসটা গ্রহণ করতে পারছি এবং সেই সাথে সকলকে আমার পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আরো একটি বিষয়ের দিকে লক্ষ্য করলে বেশিরভাগ আসলে বাস্তব চিত্র অত্যন্ত কঠিন। আজ 2020 সালে সকলে মহামারী করোনার ভয়ে আতঙ্কিত। এর ভিতরেই পেপার পত্রিকা, অন্যান্য মিডিয়ার দিকে, দৈনন্দিন তালিকার দিকে তাকালে দেখা যায় ধর্ষণ, অপহরণ, শিশু পাচার, নারী নির্যাতন, বিভিন্ন রকম অপকর্মের ভিতরে মানুষ বেশিরভাগ লিপ্ত হচ্ছে। আর এই বেশিরভাগ লিপ্ত হওয়ার কারণ আমরা সকল শিক্ষার্থীরাই এবং আজকে যুব সমাজের জন্য দায়ী। যুব সমাজ দায়ী কারণ হচ্ছে যে আমরা মাদকাসক্ত হয়ে পড়ছি বেশিরভাগ। আর মাদকাসক্ত বলতে আমরা মূলত কি বুঝি? বিড়ি, সিগারেট, পান, হেরোইন, গাঁজা, আফিম, এগুলো আমরা সকলে যখন গ্রহণ করছি, এগুলো আমাদেরকে আমরা মাদকাসক্ত হিসেবে ধরে নিচ্ছি। আর এই স্কুলে বা কলেজে বা কোথাও বিদ্যাপীঠে যখন না যেতে পারছি, আমরা ঘরে বসে অন্য সৎসঙ্গে স্বর্গবাস, আশার সঙ্গে সর্বনাশ। আমাদের বন্ধু বান্ধব কেউ হয়তো ভালো, আবার কেউ হয়তো বা খারাপ, তাদের সংস্পর্শে আসার জন্য আমাদের জীবনটা বেশি করার গ্রাস করে ফেলছে এই মাদকাসক্তি। এবং মাদককে আমরা না বলি, করোনা ভাইরাস থেকে দূরে থাকি, সকলে সুন্দর সাবলীল ভাবে আমরা ঘরে বসে আমাদের পাঠদানটিকে শ্রুতিমধুর ভাবে নেব। সেই সাথে আমি আমার পরিচয়টা দিয়ে একটু দিই। আমার নাম বিপ্লব কুমার মন্ডল, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়, কয়রা, খুলনা। আমি আজ ইতিহাস পরিচিতি নবম শ্রেণীর ইতিহাস পরিচিতি প্রথম অধ্যায় থেকে আজ পাঠদান করব। ইতিহাস বলতে আমরা কি বুঝি? ইতিহাসটা কত সাল থেকে শুরু হয়েছে? আমাদের বাংলাদেশের ইতিহাস 1971 সাল থেকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট শুরু, এবং তারপর থেকে আমাদের ইতিহাসের কার্যক্রম আগত বর্তমান বিরাজমান রয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি তাদের স্বাধিকার ফিরে পেয়েছিল। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, যে রাষ্ট্রটির নাম বাংলাদেশ নামক পৃথিবীর একটি ভূপৃষ্ঠের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। আমরা ইতিহাসটা কি? ইতিহাস শব্দের অর্থ হচ্ছে ইতিহাস শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। তাহলে যার ইতিহাস শব্দটি আসছে ঐতিহ্য শব্দ থেকে, ইতিহাস শব্দ থেকে ঐতিহ্য। আর ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সংস্কৃতি, সবকিছু এর ভিতরে সংরক্ষিত থাকে। তাই ইতিহাসের বিজ্ঞান এই স্কারের ভাষা বলা হচ্ছে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ, অর্থাৎ বর্তমান এবং অতীত এবং সামনে যেটা ঘটবে সেটাও আমরা ইতিহাসে লিপিবদ্ধ পাবো, সেটা পরবর্তী ইতিহাসকে। তবে বর্তমান এবং অতীতটা হচ্ছে আমাদের ইতিহাস। বর্তমান সকল বিষয়ে ক্রমবিবর্তন ও ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠছে। আর অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণ হলো ইতিহাস। তবে এখন বর্তমান সময়ের ইতিহাস লেখা হয়ে থাকে সাম্প্রতিক ইতিহাস, অর্থাৎ বর্তমান সময়ে যে কাহিনীগুলো ঘটছে এগুলো আমাদের ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে, সেটা হলো আমাদের সাম্প্রতিক ইতিহাস। ইতিহাস শব্দটি সন্ধি বিচ্ছেদ করে দাঁড়ায় ইতিহ প্লাস আস সমান ইতিহাস। তাহলে ইথিও প্লাস আস থেকে
আমাদের সন্ধি বিচ্ছেদ করলে এর অর্থ হচ্ছে এরূপ ছিল, এমনই ছিল বা এরূপ ঘটেছিল। এটা হচ্ছে আমাদের ইতিহাস। ডক্টর জনসনের ঘটনায় কথা বলতে গেলে বলতে হয় যা ঘটে তাই ইতিহাস, আর যা ঘটনা সেটা ইতিহাস নয়। গ্রিক শব্দ হিস্টোরিয়া, গ্রিক শব্দ হিস্টোরিয়া শব্দ থেকে হিস্টোরি শব্দের উৎপত্তি, শব্দ থেকে হিস্টোরি শব্দের উৎপত্তি। এটি খ্রিস্টীয় ৫ম শতকে গ্রিক অর্থাৎ গ্রিক হেরোডোটাস এই কথাটি সর্বপ্রথম তার ভাষায় অনুসন্ধান গবেষণা করার জন্য তিনি এই কথাটি এনেছিলেন, যার অর্থ হলো সত্য অনুসন্ধান বা গবেষণা করা হচ্ছে ইতিহাসের অর্থ। তাহলে তিনি বিশ্বাস করতেন যে ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা। এই কথাটি বলেছেন হেরোডোটাস। আমরা ইতিহাসের জনক হিসেবে পেয়েছিলাম হেরোডোটাসকে, যিনি ইতিহাসের আজও অমর হিসেবে আছেন। তবে বর্তমানে আধুনিক ইতিহাসের জনক হিসেবে জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কের কথায় আসছেন। তিনি বলতে চাচ্ছেন যে প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণী হলো ইতিহাস। সুতরাং ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ। সঠিক ইতিহাস সবসময় সত্যকে নির্ভর করে রচিত হয়, এখানে মিথ্যাকে প্রশ্রয় দেওয়া হয় না। এছাড়া আমরা ইতিহাসের উপাদানকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে লিখিত উপাদান, লিখিত উপাদান, আর ২ নম্বর হচ্ছে অলিখিত উপাদান। লিখিত উপাদান আর অলিখিত উপাদান। লিখিত উপাদান বলতে আমরা মূলত সচরাচর বসে থাকি যে সকল বই, পুস্তক, খাতা, কলমে যেগুলো লিপিবদ্ধ ভাবে থাকে সেগুলোকে বলা হয় লিখিত উপাদান। আর যেগুলো কোনো ডকুমেন্টস, খাতাপত্র লিপিবদ্ধ না থাকে সেগুলো হচ্ছে অলিখিত উপাদান। তবে লিখিত উপাদানের ভিতরে যেমন বিদেশি সাহিত্য, বৈদেশিকদের বিবরণ, দলিলপত্র ইত্যাদি। তো বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্ম তৎকালীন সময়ে কিছু তথ্য পাওয়া যাবে, যেমন বেদ, কৌটলের অর্থশাস্ত্র, তারপর কলনের রাজতরঙ্গিনী, মিনাজুল সিরাজের তবকাতুল নাসিরি, আবুল ফজলের আইন আকবরী, এই সকল গ্রন্থ থেকে আমরা তাদের পুরনো পূর্বের ইতিহাস, বর্তমান সম্প্রদায়ের ইতিহাস সম্পর্কে আমরা আস্তে আস্তে ধারণা লাভ করতে পারি। এছাড়া বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়েছে। যেমন ৫ম থেকে ৭ম থেকে বাংলা আগত সৈনিক পরিব্রাজক হিউয়েন ইৎসিং, ফাইয়েন, এরা প্রত্যেকেই আমাদের দেশের ভারতীয় উপমহাদেশ অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের ভিতরে আমাদের বাংলাদেশে তাদেরকে প্রত্যেকের আগমন ঘটেছিল। এবং আফ্রিকান পরিবেশক হিসেবে ইবনে বতুতা আমাদের দেশের লিখিত অঞ্চলে সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এইসব বর্ণনা থেকে তৎকালীন সময়ের অর্থনীতি, রাজনীতি, ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে আমরা অনেক তথ্য জানতে পারি। সাহিত্যের উপাদানের ভিতরে রূপকথা, কিংবদন্তি, গল্প, কল্পকাহিনী এই সকল পাওয়া যায়। লেখক তারানাথের বর্ণনায় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা গোপাল এর যে হঠাৎ করে আবির্ভাবের যে কাহিনীটা, এটা একটা কল্প কাহিনীর মতো তারা বর্ণনা দিয়েছেন। তবে অনেক কাহিনীর আড়ালে অনেক সত্য ঘটনা তারা সেখানে লুকায়িত থাকতে পারে। আর অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান, অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান বলতে আমরা মূলত অলিখিত উপাদান বলতে আমরা কি বলছি, শিলালিপি, স্তম্ভ, ভাস্কর্য, যেগুলো আমরা ওখান থেকে সম্রাট অশোকের স্তম্ভ থেকে আমরা সম্রাট অশোকের আয়ত্তকাল সম্পর্কে জানতে পারি। বিভিন্ন শিলালিপি যেমন ওয়ারি বটেশ্বর, কুমিল্লার ময়নামতি, তোমার পাহাড়পুরের যে সকল আমরা দলিলপত্র মানে তাদেরকে এগুলো পেয়ে গেলাম, সেগুলো থেকে আমরা মূলত অলিখিত উপাদান বা প্রত্নতত্ত্ব উপাদান সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। আমরা ইতিহাসের উপাদানকে তাহলে মূলত কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে, লিখিত আর অলিখিত। ইতিহাসের বিষয়বস্তু অনুসারে ইতিহাসকে আমরা
দুই ভাগে ভাগ করতে পারি। ইতিহাসের বিষয়বস্তু অনুসারে ইতিহাসকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ভৌগোলিক ভাবেতে, ভৌগোলিক অবস্থান ভেদে, ভৌগোলিক অবস্থান ভেদে, আর একটা হচ্ছে বিষয়বস্তু অনুসারে। বিষয়বস্তুগত ভাবে তাহলে ইতিহাস মূলত দুই প্রকার, ভৌগোলিক অবস্থান ভেদে একটা, আর একটা হচ্ছে বিষয়বস্তুগত ভাবে। ভৌগোলিক অবস্থানটা বলতে বোঝায় কি, আমরা কোন মহারাষ্ট্রে, আমরা পৃথিবীতে বড় বড় অঞ্চল ভাগে যে ভূপৃষ্ঠের যে ভাগাভাগ বা জলরাশির যে ভাগাভাগ, সেগুলোকে আমরা ভৌগোলিক অবস্থান ভেদে বলতে পারছি। যে এগুলোর ভিতরে আমরা এশিয়া মহাদেশে, আফ্রিকা মহাদেশে, অস্ট্রেলিয়া মহাদেশ, ইউরোপ, এই সকল বিভিন্ন রকম অবস্থানগুলো আমরা ভৌগোলিক অবস্থান ভেদে কোন কোন দেশে আমরা কোন কোন রাষ্ট্র সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি ভৌগোলিক অবস্থান ভেদে। আর বিষয়বস্তু ভাবে বলতে গেলে আমরা বিষয় বলতে কি বুঝাই? বিষয় বলতে বাংলা, সমাজ, অর্থনীতি, রাজনীতি যে সকল অধিকারগুলো রয়েছে সেগুলোকে আমরা মূলত বিষয়বস্তুগত ভাবে বলতে পারি। তাহলে আমরা এই বিষয়বস্তুগত ভাবে যে উপাদানগুলো মানে ইতিহাসকে ভাগ করা হচ্ছে তার ভিতরে আমরা রাজনৈতিক ইতিহাস লাভ করতে পারি, সামাজিক, অর্থনৈতিক এবং পারস্পরিক সম্পর্কিত যে ইতিহাস সে সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। যাই হোক, আমরা আজ ইতিহাস আমাদের তাহলে শিকন ফলগুলো কি আমরা ভালোভাবে জেনে নিই। আমরা আজ এই পাঠ থেকে কি জানতে পারলাম। ইতিহাস কি? ইতিহাস কি? ইতিহাস ঐতিহ্য ধারণা, ইতিহাস ও ঐতিহ্যের ধারণা লাভ করতে পারবো ইতিহাসের উপাদান, উপাদান ও প্রকারভেদ সম্পর্কে ধারণা লাভ করলাম, ও প্রকার ভেদ সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। তবে আগামী দিন আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো কি, যে বাড়ির কাজ থাকবে, আমরা ইতিহাস সম্পর্কে এগুলো জানবো এবং সাথে সাথে আমাদের বাড়ির কাজ হিসেবে আমরা ইতিহাসের বিষয়বস্তু সাথে ইতিহাসের পরিস্থিতির সাথে আমরা প্রয়োজনীয়তা, ইতিহাস কেন পাঠ করতে হবে, ইতিহাস পাঠ করলে আমাদের লাভ কি, ক্ষতি কি, এগুলোর দিক সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে আসবো এবং পরবর্তীতে আমরা বইয়ের সাথে মিলাই আমরা পাঠদান দেব। সকলে তোমরা প্রস্তুত থাকবে। পরবর্তী ক্লাসের জন্য সকলকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম।